আমরা থেকে আলোচনা করছিলাম গত 2 দিন আমরা এই অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর এবং তারপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্র্যাজুয়াল কার্ডিয়াক ফেলিউর উইথ টেন্ডেন্সি টু ডাইলেটেশন, এটা আমরা দুইটা আলোচনা করছিলাম। আজকে যেটা হচ্ছে কেস অফ অ্যাকুইট কার্ডিয়াক অ্যাটাক অফ দ্য অ্যানজেনাস টাইপ, এই জিনিসটা আলোচনা করলে আমাদের মোটামুটি হার্টের অংশটা চলে যাবে, শেষ হয়ে যাবে। তারপর আমরা কান ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন যে সমস্যায় যে ইমার্জেন্সি যে ব্যাপারগুলো আছে, কোন কোন ওষুধগুলো আমাদের খুব দ্রুত আমরা নির্বাচন করে আমরা রোগকে উপশম বা আরোগ্য করতে পারি, সে ব্যাপারে এখানে বিস্তারিত আলাপ আছে বা আলোচনা করা হয়েছে। তো আমাদের এখানে যারা আছেন, আর কেউ কি আছেন যে নতুন যোগদান করছেন বা আগের দুইটা ক্লাস ছিলেন না, এমন কেউ আছেন নাকি? আচ্ছা আমি স্যার ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আমরা আগে তৃতীয় পার্টটা আলোচনা করে শেষে ওভারঅল একটা সামারি ইনশাআল্লাহ বলে দিব, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের নজরে চলে আসবে। আচ্ছা, আমরা অ্যানজেনাস অ্যাটাকটা দেখবো আজকে। অ্যানজেনা আমরা জানি এটা হচ্ছে এক ধরনের বুক ব্যথা, আমরা জানি অ্যানজেনা পেক্টোরিস বলা হয় বুক ব্যথা। যেটা এটা কি হয়, কখন হয়, যখন কি হয় ব্লাড যেটা এইটা লেস, যেটা ব্লাড ফ্লোটা কম হলে যেন সমস্যা হয়। এবং এর সাথে যেটা আমরা দেখি যে অনেক দেখা যাচ্ছে বুকটা একদম চেপে আসতেছে, স্কুইজিং বলে, বুকটা অনেক প্রেসার, বুকে অনেক চাপ বোধ হয়, বুকে অনেক হ্যাভিনেস মনে করে রোগীরা, টাইট ফিলিং হয়, এই বিভিন্ন ধরনের সমস্যার কথা রোগীরা বলে। এবং এই ব্যথা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই মানে বাম হাতের দিকে ব্যথা রেডিয়েট করে। তো এই যে অ্যানজেনা যে ব্যথাটা, যেটা হচ্ছে ডেফিনিট হয়ে গেলে, যে অ্যানজেনার সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসলে যে কি ধরনের ওষুধগুলো দিয়ে আমরা রোগীদেরকে উপশম বা আরোগ্য করতে পারি, সেই কথা এখানে বলা হয়েছে। তো বললেন যে যখন অ্যানজেনাটা মানে অ্যানজেনা অ্যাটাকটা যখন হয়, এবং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রোগীকে খুব দ্রুত আমাদেরকে রিলিফ দিতে হবে, স্পিডিলি আমাদেরকে রোগীদেরকে রিলিফ দিতে হবে। এই জন্য আমাদেরকে এই এই জন্য এই কাজটা করতে হলে আমাদেরকে মেডিকেলতে আমাদের যে ওষুধগুলো আছে সেখান থেকে আমাদের সঠিক যে ওষুধটা দরকার সেটা নির্ণয় করাটা আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট। এবং এই জন্য উনি বললেন যে কেউ যদি এই যে হাফ ডজন, উনি বললেন যে হাফ ডজন ওষুধ থেকে যদি একটা ওষুধ যদি এই ক্ষেত্রে কেউ যদি নির্বাচন করতে পারে, উনি লিমিট করছেন যে ওষুধগুলো খুব মানে বারবার প্রয়োজন হয় বা এই যে ওষুধগুলো দিয়ে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি, তার মধ্যে উনি বলছেন যে অ্যাকোনাইট, ক্যাকটাস, আর্সেনিক, আয়োডিন, স্পঞ্জিয়া, স্পাইজেলিয়া এবং লিলিয়ান্টিক, যে এই 7টা ওষুধ, এই 7টা ওষুধের যে কোনো একটা ওষুধের সাথে আমরা যদি রোগীর লক্ষণ মিলাতে পারি, তাহলে এই ওষুধটা দিয়ে আমরা রোগীকে বিপদ থেকে আমরা রক্ষা করতে পারি। প্রথমে উনি বললেন যে অ্যাকোনাইটের কথা। উনি বলছেন যে যে আউটস্ট্যান্ডিং যে ক্যারেক্টার যে আমাদের যে অ্যাকোনাইটের, এটা হচ্ছে এটা উনি বললেন যে এটা এমন একটা মানে অ্যাটাক যেটা হচ্ছে অপ্রতিরোধ, আমরা যেটাকে বলি আর কি, অ্যাবসলিউটলি ওভারওয়েলমিং ফিয়ার, এই একটা প্রবল এক ধরনের ভয় থাকে অ্যাকোনাইটের পেশেন্টের মধ্যে, আমরা জানি। তার সাথে কি হয়, পেশেন্ট মরে যাচ্ছে এই ধরনের একটা নিশ্চিত মরে যাবে এই ধরনের একটা ভয় এবং তার একটা আতঙ্ক তার মধ্যে থাকে, এবং সে কি করতে পারে না, এক জায়গায় স্থির থাকতে পারে না, এবং সে যদি নড়াচড়া করে তাহলে কি হয়, তার ডিস্ট্রেস বা তার সে কষ্টগুলো বেড়ে যায়। এবং এই ক্ষেত্রে যদি হাই পাওয়ারে যদি এক ডোজ মানে অ্যাকোনাইট যদি রোগীকে দেওয়া যায়, এবং তাৎক্ষণিকভাবে রোগী সেখানে উপশম ফিল করবে বা রোগী উপশম পাবে। এবং এক্ষেত্রে উনি বললেন যে অনেক ক্ষেত্রে দেখা গেল এই ধরনের রোগীকে তার জিহ্বার মধ্যে এক ডোজ উচ্চ শক্তির বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাকোনাইট দেওয়ার মানে যখন দেওয়া হলো, রোগী এটা গিলতে গিলতেই রোগীর সমস্যাটা কমে গেল। এই জন্য উনি বলছেন যে ইউজুয়ালি তিনি এইসব ক্ষেত্রে 10 হাইস্ট পোটেন্সি উনি ব্যবহার করেন। তো এখানে আমরা এর আগেও যখন আমাদের ডেস্কটপ গাইড আমরা করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে অ্যাকোনাইটের ক্ষেত্রে সেখানে
রদার মরিসন উনি বললেন যে যে 10 m 50 m বিরল গাছের কথা, যেটা হচ্ছে রোগীর সাথে যদি ওষুধের লক্ষণটা খুব মিল থাকে, মানসিক লক্ষণ যদি খুব মিল থাকে এবং অ্যাকিউট যদি হয়, এই ক্ষেত্রে আমরা রোগটা যেমন সবল আমাদের এই যখন সেক্ষেত্রে আমাদের ওষুধের শক্তিটাও আমাদেরকে সবল যদি আমরা যদি ম্যাচ করতে পারি, এক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। আচ্ছা, সরি, হ্যাঁ আমি জানালাটা দেখেছিলাম। তাহলে আমরা এখানে দেখলাম যে উনি প্রথমেই অ্যাকোনাইটের কথা বললেন, কিন্তু অ্যাকোনাইটের যে আমরা লক্ষণগুলো জানি যে রোগীগুলো যে ভয় থাকে, তার সাথে রোগী মরে যাবে এই ধরনের একটা অবস্থা, এবং এগুলো যে ডিস্ট্রেস গুলো, যে যন্ত্রণাগুলো, এই কারণে রোগী এক জায়গায় স্থির থাকতে পারে না। এবং এই ক্ষেত্রে উনি এই ধরনের লক্ষণ, আমরা অ্যাকোনাইটের লক্ষণ যদি পাই, সেক্ষেত্রে উনি বললেন যে উচ্চ শক্তির অ্যাকোনাইট দেওয়ার জন্য, এবং সেখানে তিনি তার প্র্যাকটিসে 10 m ব্যবহার করতেন। তিনি তারপর বললেন উনি একজন পেশেন্ট পেলেন এই ধরনের, তার অ্যাংজাইটি ছিল, ডিস্ট্রেস ছিল, এবং ওনার ভয় ছিল, সবকিছু ছিল। এবং উনি কি করলেন, একটা অ্যাটাক তার আগে হলো, তারপর তিনি আসলেন, আসার পরে উনি বললেন যে এই ধরনের কোনো রুগী আমরা পাই, আমি সংক্ষেপে বলি তাহলে সুবিধা হবে আমাদের জন্য, আমরা যদি কোনো রুগী পাই, যদি ইতিহাস পাই এই ধরনের যে তার একটা এই ধরনের একটা অ্যাটাক তার আগে হয়েছে, তখন এই রুগী যদি আমাদের কাছে আসে, আমরা যদি আবার যদি তাকে যদি এই ধরনের মানসিক লক্ষণ সাদৃশ্যে যদি আমরা যদি অ্যাকোনাইট দিই, সেক্ষেত্রে আমাদের ভালো রেজাল্ট হবে না। হ্যাঁ, যদি আমরা জেনে যাই যে তার আগেও একটা এ ধরনের অ্যাটাক আছে, সেক্ষেত্রে উনি আমাদেরকে আরেকটা ওষুধ, পরবর্তী ওষুধের কথা বললেন, এই ক্ষেত্রে আমাদের ক্যাকটাসটা খুব ভালো কাজ করবে যদি আমরা কোনো পেশেন্ট পাই যে পেশেন্টের আগের এই ধরনের অ্যাটাকের ইতিহাস পাই। আচ্ছা, এখন যে অ্যাকোনাইটটা যে আমরা পড়লাম, আমরা অ্যাকোনাইটের কিন্তু অনেকগুলো লক্ষণ আমরা জানি। যে অ্যাকোনাইটের আমরা জানি যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় এবং খুব বেশি এদের বুক ব্যথা হয় আমরা জানি। এবং এই যে বুক ব্যথাটা, এটা এর সাথে কি হয়, বাম হাতটা বিশেষ করে অবশ হয়ে যায়, এবং এর সাথে থাকে এদের খুব ভয় থাকে, মৃত্যু ভয় থাকে। আমরা জানি অ্যাকোনাইটের রোগীগুলো খুব মৃত্যু ভয় থাকে, এবং এদের বুক ধড়ফড় থাকে এদের, এবং আমরা জানি প্যালপিটেশন যেটা এদের, যে কোনো ভয় থেকে, যে আফটার ফ্রাইট, ভয় থেকে এই অ্যাকোনাইটের রোগীগুলোর বেশিরভাগ রোগগুলো আমরা জানি উৎপত্তি হয়। তো ভয় থেকে যদি কোনো রোগীর আমরা এই ধরনের পালসেশন দেখি, সেক্ষেত্রে এবং যদি আমরা দেখি যে বুক চেস্ট রিজনে যদি রোগী যদি বলে যে খুব গরম লাগতেছে তার, হ্যাঁ, বয়েলিং সেন্সেশন যেটাকে আমরা বলি, এই ধরনের সেন্সেশনের কথা রোগী যদি আমাদেরকে বলে, এবং তার যদি সাথে খুব ভয় থাকে যদি, এবং তার অস্থির থাকে, রোগী যদি খুব অস্থির হয়, এক পাশ থেকে আরেক পাশে যদি নড়াচড়া করতে গেলে তার আরো ডিস্ট্রেস বেড়ে যায়, এইসব ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। তারপরে যে উনি যে কথা বললেন যে উচ্চ শক্তির অ্যাকোনাইট ব্যবহার করার জন্য, এরপর উনি বললেন যে কোনো পেশেন্ট যদি আমরা যদি আগে যদি এই ধরনের অ্যাটাকের যদি ইতিহাস পাই, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাকোনাইট ব্যবহার না করে, উনি বললেন যে ক্যাকটাসের সাথে এই অ্যাকোনাইটের কিছু পার্থক্য আছে আমরা জানি, এই ক্ষেত্রে ক্যাকটাস খুব ভালো কাজ করে। উনি ক্যাকটাস সম্পর্কে বলতে গেলে উনি বললেন, যেমন আমরা জানি যে ক্যাকটাসের কিন্তু অ্যাংজাইটি থাকে, ভয় থাকে, এটা আমাদের অ্যাকোনাইট থেকে আমাদেরকে আলাদা করে দিবে। যেমন আমরা জানি যে অ্যাকোনাইটের যে ভয়, এটা খুব ফ্যাটাল থাকে, কিন্তু এই যে আমাদের যে ক্যাকটাসের যে ভয়টা, এই এই ভয়ের ক্ষেত্রে রোগী মনে করে যে তার একবারে যে তার খারাপ অবস্থা, একদম সে কি করবে, তার দৃঢ় বিশ্বাস থাকে, এই ক্যাকটাসের রোগীগুলোর, যে তারা মারাত্মক যে অবস্থাটা, এই অবস্থা, এই যে ভয় যেটা হয়, তাদের আক্রমণটা তাদেরকে একদম মেরে ফেলবে, এই ধরনের একটা ভয় এদের মধ্যে থাকে, এই ক্যাকটাসের রোগীগুলোর মধ্যে থাকে। এবং এই যে পয়েন্ট যেটা উনি বললেন যে এটা হচ্ছে ক্যাকটাসের ইন্ডিকেশন, বড় একটা ইন্ডিকেশন। এর সাথে আমরা দেখি অন্য ক্যাকটাসের রোগীগুলোর মধ্যে আমরা দেখি যে ডিস্ট্রেস থাকে, এই একটা ধরনের যে যন্ত্রণা তাদের মধ্যে থাকে। এই যন্ত্রণাটা এমন আমরা জানি যে টাইট ব্যান্ড, হ্যাঁ, মানে বুকের পাশে বা চেস্টের রিজনে এদের কি থাকে, টাইট ব্যান্ড থাকে, আমরা জানি যে আয়রন ব্যান্ড বলি। এবং এটা ওরা মনে করে যে গ্রাজুয়ালি এরা টাইট হচ্ছে, এমন ভাবে টাইট হচ্ছে
এই টাইট যেটা কনস্ট্রিকশন যেটা হয়, যেটা এরপর ওরা মনে করে যে যদি এটা যদি না কমে, যদি এই কনস্ট্রিকশন যদি না না কমে, তাহলে তারা কি করবে, তাদের হার্ট কি করবে না, কাজ করবে না, আনএবল টু ফাংশন এটা বলে। এটা এটা মনে করে এটা, যে এদের বুকের উপরে এক ধরনের আয়রন ব্যান্ড আছে, এই ব্যান্ডটা ওদেরকে স্কুইজ করতেছে, একদম চেপে ধরে আছে, বা আমরা যে বলি যে কষে আছে। এবং যদি এটা যদি না কমে, কষানোটা কনস্ট্রিকশন যেটা আমরা বলি, এটা যদি না কমে, তাহলে যে হার্ট কাজ করবে না। এবং এই যে কনস্ট্রিকশনের কারণে কি হয়, এদের টেনশন বাড়ে। এবং এই ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে এই ক্যাকটাসের একটা বড় ধরনের একটা ইন্ডিকেশন। তারপর উনি বললেন যে এর সাথে থাকে স্ট্যাবিং পেইন থাকে, রেডিয়েটিং পেইন থাকে, আমরা জানি যে ছড়ি দেওয়া ব্যথা, তারপরে স্ট্যাবিং যে পেইন, এটা পেরিকার্ডিয়াম রিজন থেকে। বাট এগুলো কিন্তু বড় ধরনের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স, যেটা উনি বললেন যে এটা হচ্ছে আমরা যেটা পাবো, এগুলো বড় ধরনের ক্যারেক্টারিস্টিক্স না। কিন্তু এক্ষেত্রে আমরা কনস্ট্রিকশন ফিলিং যেটা আমরা পাবো, এটা হচ্ছে আমাদের যে অ্যানজাইনা যে ফ্যাক্টরিসের ক্ষেত্রে যে ক্যাকটাসের একটা বড় লক্ষণ। এবং এক্ষেত্রে উনি আবারও বললেন যে এই ধরনের অ্যাকুইট কন্ডিশনের ক্ষেত্রে উনি বলছেন যে always I I always give the drug in high potency because it acts much more quickly and one wants itself a instant relief. উনি বললেন যে অ্যাকুইট রোগীদের ক্ষেত্রে উনি সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে উনি হাই পটেন্সি ইউজ করতেন। এই ক্ষেত্রে রোগীরা দ্রুত সেখানে আরাম পায়। তাহলে আমরা তো ক্যাকটাস সম্পর্কে আমরা জানি যে আমাদের অ্যানজাইনা ফ্যাক্টরিজ বা হার্টের জন্য আমাদের ক্যাকটাস একটা বড় ওষুধ আমরা জানি। এই ক্ষেত্রে যে আমরা বুকের মধ্যে যে ক্যাকটাসের যে পেইন থেকে আমরা জানি, মনে হয় যেন একটা মুষ্টিবদ্ধ অবস্থা, যে কেউ যেন চেপে ধরে আছে আয়রন রড বা আয়রন দিয়ে, বা আয়রন বা লোহার একটা খাঁচা দিয়ে। এই ধরনের এক এক রোগীর এক এক ধরনের অনুভূতির কথা বলে। এবং এই যে এদের যে অ্যানজাইনা যেটা হয়, এর সাথে কি হয়, এটা কার্ডিও যেটা মায়োপ্যাথি, মায়োকার্ডিয়াল ইনফেকশন, পেরিকার্ডাইটিস, যতগুলো যে হার্টের যে প্রদাহ, এগুলো সবগুলোর সাথে কি থাকে, কনস্ট্রিক্টিং পেইন যেটা থাকে আর কি, হ্যাঁ, এটা থাকবে এদের সাথে। এবং এদের যে এই যে বুকের ব্যথাটা, আমরা জানি ক্যাকটাসের বুকের ব্যথাটা বাম সাইডে যদি ছোয় তাহলে বাড়ে, অথবা যদি নড়াচড়া করা হয় বা কাজ করা হয়, তাহলে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এদের এদের কি হয়, আমরা জানি যে বেশিরভাগ অ্যানজাইনা ফ্যাক্টরিসের ব্যথাগুলো বাম বাহুতে চলে যায়। এদের কার্ডিয়াক যেটা ভালভ ব্রিজেস থাকে, এদের প্যালপিটেশন থাকে, আমরা জানি কাজ করলে বেড়ে যায়, বাম পাশে শুইলে বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের ক্যাকটাসের লক্ষণ। এছাড়াও আমরা ক্যাকটাসের রোগীদের মধ্যে আমরা আরো লক্ষণ পাই, যেমন আমরা ক্যাকটাসের যে পেশেন্টগুলো আছে, তাদের মধ্যে আমরা জানি যে এদের ব্লাড প্রেশার লো হয়ে যায়, এই সময় প্যালপিটেশন থাকে। এদের মাসিকের আগে, যখন মাসিক শুরু হবে, এই সময় এদের এই বুকের মধ্যে প্যালপিটেশন গুলো বেড়ে যায়, দুর্বলতা থাকে এদের, আমরা জানি। আর এদের যে শুটিং যে পেইনটা, এটা আমরা সবসময় আমরা জানি এটা বাম পাশে চলে যায়। এবং এর সাথে এদের কিন্তু ফ্ল্যাটুলেন্স থাকে। এটা হচ্ছে আমাদের এই ক্যাকটাসের লক্ষণগুলো। তো এবং এদের আমরা জানি যে ক্যাকটাসের হার্ট টোবাকো হার্ট বলে, যারা বিশেষ করে যে টোবাকো স্মোকিং এর যে নেশা থাকে, এদের ক্ষেত্রে ক্যাকটাস বড় ওষুধ। তারপর আমরা সকালবেলা যখন ওষুধগুলো করতেছিলাম, আমাদের অনেকগুলো ওষুধের মধ্যে আমরা যে টোবাকোতে তাদের সমস্যাগুলো বাড়ায়, এই ধরনের আমরা অনেকগুলো ওষুধ আমরা জানি সেখানে। তবে এই আমাদের ক্যাকটাসটাকে যে টোবাকো হার্ট বলা হয়। তো এই কথাগুলো আমি আমাদের অন্যান্য বই থেকে বললাম, কিন্তু বর্ডেন সাহেব যে কথাগুলো বলছিলেন সেটার সাথে জাস্ট আরো ক্যাকটাসের দুই একটা লক্ষণ বলে গেলাম। এরপর উনি আমাদেরকে যে পরবর্তী ওষুধের কথা বললেন, সেটা হচ্ছে আর্সেনিক। তো আর্সেনিক আমরা জানি যে আমরা মাঝে মাঝে অনেক রোগী পাবো যে অ্যানজাইনা যে অ্যাটাকটা, এই অ্যাটাকের সিমিলার যে কনস্ট্রাক্টিং ফিলিংস থাকবে এর সাথে। এবং এর সাথে আমরা জানি যে এই এই ইয়েগুলো আর্সেনিকের পেশেন্টগুলো এদের অ্যাকুইট যেটা ডিস্ট্রেসিং থাকে, বার্নিং থাকে এদের বুকের মধ্যে, আমরা জানি। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি, এই এক ডোজ আর্সেনিক দিলে এদের রেসপন্ড করে। এবং উনি বললেন যে I have never seen arsenic do anything in a anthrax attack except in the rather broken down, ill looking, very definitely anxious, fearful,
with that sense of constriction accompanied by burning discomfort in the chest, and arsenic does relieve this case quickly. তাহলে আমরা তো জানি যে আর্সেনিকের পেশেন্টগুলো অ্যাংশাস থাকে, এরা ভয় থাকে, এদের এদের কনস্টিটিউশন থাকে, এরা খুব দুর্বল থাকে, এরা আমরা জানি যে আম, একদম আর্সেনিক পেশেন্টগুলো খুব দুর্বল থাকে, এদের পানি খাওয়ার ইচ্ছে বেশি থাকে, এরা ঠান্ডা অল্প অল্প করে ঠান্ডা পানি খায়, এরা এদের বুকের মধ্যে জ্বালা থাকে, আমরা জানি ডিসকমফোর্ট ফিল করে। এইসব লক্ষণগুলো আমরা যদি পাই সেক্ষেত্রে আমরা যদি আর্সেনিক রোগীদেরকে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাই। এরপরে উনি বললেন যে যে আর্সেনিকের যে লক্ষণগুলো আমরা পাই তার সাথে এর সাথে যে অ্যানাদার টাইপ, যে আরেকটা যে কেস আমরা দেখি সেটা এই যে সিচুয়েশনে আমরা যাই কনস্টিটিউশন থাকে, তারপর দিয়ে টেনশন থাকে, এটা উনি বললেন যে এটা heart itself rather than involving the whole of the side of the chest. উনি বললেন যে আমরা জানি যে সব রোগীদের ক্ষেত্রে অল যে অ্যানজাইনা যে পেশেন্টগুলো আমরা পাই সব রোগীর কিন্তু এই যে থাকে অ্যাংশাস থাকে এরা, বাট ইনস্টেড of the intense silliness of the arsenic, they are uncomfortable in heat and in stark atmosphere. আমরা যে সব এই আমরা যে হার্টের ক্ষেত্রে যে রোগীগুলো আমরা পাই, যে পেশেন্ট যে মেডিসিনগুলো আমরা দেখি এখানে সবগুলোরই কিন্তু অ্যাংশাস থাকে এরা, কিন্তু আমাদের এখানে আয়োডিয়ামের কথা বলতেছেন উনি, যে আয়োডিয়ামের পেশেন্টগুলো গরম তত্ত্ব থাকে, ওরা স্টাফি যে অ্যাটমসফিয়ারে এরা কি করে ডিসকমফোর্ট ফিল করে এরা, এবং এরা অস্থির থাকে, এবং এরা কি থাকে প্যাল থাকে এরা, এবং যেটা হচ্ছে আমরা অনেকটা অ্যাপিয়ারেন্স যেটা আর্সেনিক দেখবো আমরা, বাট এদের কি থাকবে এরা ফ্ল্যাশ থাকে এরা, এবং এদের ডার্ক হেয়ার থাকে এরা, ডার্ক এই ধরনের কমপ্লেক্সন থাকে এদের, এরা কি থাকে আমরা জানি আন্ডার ওয়েট থাকে এরা, এরা খায় দায় শুকিয়ে যায়, আমরা জানি যে আয়োডিন পেশেন্ট গুলো খায় দায় শুকিয়ে যায় এরা। আর এই ধরনের পেশেন্ট গুলো আমরা জানি যে এরা খুব ভালো খায়, বা এদের লিভার খুব ভালো থাকে, আমরা জানি ভালো খাওয়া খেতে পারে, ভালো লিভার ভালো থাকে, এদের ডাইজেস্ট ভালো হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি এরা ওদের ওজন কমে যায়। এই ধরনের যে পেশেন্ট গুলো আমরা দেখবো এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের আয়োডিন খুবই ভালো ওষুধ। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে অ্যাংজাইটি তো থাকবেই, তার সাথে রোগীরা খাবে, রোগীরা গরম কাতর স্টাফি অ্যাটমসফিয়ারে ওরা ডিসকমফোর্ট ফিল করবে, এরা শুকিয়ে যাবে, এদের আন্ডার ওয়েট হবে। এই ধরনের যদি পেশেন্ট আমরা পাই, এদের লিভার ভালো থাকে, এদের অ্যাপেটাইট ভালো, খাওয়া দাওয়া সত্ত্বেও শুকিয়ে যায়, এক্ষেত্রে আমাদের আয়োডিন ওষুধটা আমাদের এই অ্যানজাইনার যে অ্যাটাক এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো আয়োডিনের আমরা যদি আমাদের এটা এই আয়োডিনের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি অন্য বইতে আমাদের রজার মরিসনে যদি দেখি, রজার মরিসনের মধ্যে কিন্তু ভায়োলেন্ট প্যালপিটেশন আছে, এবং স্লাইট এক্সারশনে বাড়ে, গরমে বাড়ে, ঠান্ডায় কমে রোগীরা, এবং এই মনে করে যে এই আয়োডিয়ামের পেশেন্ট গুলো কিন্তু আমাদের ক্যাকটাসের মতো মনে করে যে এদের এক ধরনের আয়রন যেটা ব্যান্ড যেটা সিস্টেম বা হার্ট রিজনে পরানো আছে, এই ধরনের সেন্সেশনে কিন্তু আমাদের এই আয়োডিয়াম পেশেন্টের মধ্যে আমরা পাই। বাট আয়োডিয়াম আমরা জানি যে আমাদের অন্যতম সেরা গরম কাতর ওষুধ আয়োডিয়াম, এবং এরা খাবে বাট এরা শুকিয়ে যাবে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের আয়োডিয়াম খুব ভালো ওষুধ। আমরা যদি দেখি যে আরেকটা বই যদি দেখি আমরা সেম কথাগুলোই লেখা আছে এখানে, যে এদের উইকনেস যেটা এবং মায়োকার্ডাইটিস এবং যে কমপ্রেশন থাকে অ্যারাউন্ড দ্য হার্ট যেটা অ্যানজাইনার ফ্যাক্টরসের ক্ষেত্রে, এবং যে আয়রন রডের কথা যেটা ক্যাকটাসের সাথে আমরা এখানে কম্পেয়ার করতে পারি ক্যাকটাসের সাথে, বাট রোগীটা খুব গরম পাতর থাকবে, এটা আমাদের আয়োডিনের সাথে আয়োডিনকে আমাদের স্মরণ করিয়ে দিবে। তারপর উনি পরবর্তী ওষুধের কথা বললেন আমাদেরকে, যেটা কি হবে, এটা প্রোগ্রেসিভ সেন্সেশন অফ সোয়েলিং ইন দা হার্ট রিজন থাকবে। এরপরে যে ওষুধটা উনি আমাদেরকে বলতেছেন, উনি বললেন যে হার্টটা বড় মনে হবে, যে পেশেন্ট মনে করবে যে হার্ট বড় হয়ে গেছে বা বিগের মনে করবে হার্টটা,
এবং এরপরে কি হার্ট মনে বাস্ট হয়ে যাবে, এই ধরনের একটা ফুলনেস সেন্সেশন থাকে। এবং এই যে সেন্সেশনটা এটা কোথায় নেকের দিকে কি হয় স্প্রেড করে। এই এই সেন্সেশনটা এই যে সেন্সেশন এবং ফুলনেস ভেরি মাচ অ্যাগ্রাভেটেড লেইং ডাউন, শুইলে বা শুইলে এই সমস্যাটা বেড়ে যায়। এবং এই এবং এই শুইলে পেশেন্ট মনে করে যে তার দম বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা অনুভূতির মধ্যে থাকে। এটা খুবই অ্যাকিউট থাকে এবং পেশেন্ট থাকে খুব সিলি থাকে, এরা ড্রাফটে বা বাতাসের ঝাপটা এদের লক্ষণগুলো বা এদের ডিস্টেন্সটা বেড়ে যায় এবং ডিস্টেনশন ফিল করে এরা। এবং এদের নামনেস থাকে, মোর অর লেস মার্ক, এদের নামনেস থাকে, অবশতা থাকে, পার্টিকুলার দ্য লেফট আর্ম এন্ড লেফট হ্যান্ড। Though very frequently there is numbness of hand only without any involvement of the arm, and not infrequently the complaint numbness the lower extremities too. আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রোগীটা শীতকাতর থাকে, বাতাসের ঝাপটায় রোগ লক্ষণগুলো বেড়ে যায়, তার ডিস্টেন্সটা বেড়ে যায়, তার ডিস্টেনশনটা বেড়ে যায় এবং এটা লেফট আর্ম এন্ড লেফট হ্যান্ড পার্টিকুলারলি যে নামনেস থাকে। আমরা যেটা জানি এই হুটু আমাদের হচ্ছে স্পঞ্জিয়া কথা উনি বলছেন এখানে। এই এই যে পেশেন্ট গুলোর ফেস এবং নেক এতে ইমপ্রেশন থাকবে কনজাস্টেড এবং they do not have a pale drown উইঙ্কেল আর্সেনিক অ্যাপিয়ারেন্স। এদের মধ্যে আর্সেনিকের যেমন থাকে, প্যাল থাকে, ফ্যাকাশে থাকে, ড্রাউন থাকে এবং চামড়া কুচকে গেছে, এই ধরনের অ্যাপিয়ারেন্স যেটা আমরা আর্সেনিকের মধ্যে পাই, এদের মধ্যে এই ধরনের অবস্থা থাকে না। আমরা এই ধরনের অবস্থাটার ক্ষেত্রে উনি স্পঞ্জিয়াকে মানে বললেন। আমরা জানি স্পঞ্জিয়ার আরো অনেক লক্ষণ থাকে, আমরা জানি যে এদের যে বিভিন্ন ধরনের হুইজিং সাউন্ড থাকে নিউমোনিয়ার ক্ষেত্রে, বা এদের আমরা জানি যে শ্বাসকষ্টের জন্য এই আমাদের ডিসনিয়া যেটা, এক্ষেত্রে স্পঞ্জিয়া একটা বড় ওষুধ। তো এই স্পঞ্জিয়া ওষুধটা কিন্তু আমরা এই আমাদের অ্যানজাইনা ফ্যাক্টরিসের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ধরনের লক্ষণ সাদৃশ্যে। তারপরে আমাদের স্পঞ্জিয়ার যে লক্ষণগুলো আমরা এখানে দেখলাম, এক্ষেত্রে কাশির যে লক্ষণটা আমরা জানি, এটা আমরা তো আজকে হার্ট করতেছি, সেক্ষেত্রে কাশির কথা বলবো না। এদের যে বাল্বের সমস্যা হয়, আমরা জানি স্পঞ্জিয়ার যে বাল্বের সমস্যা হয়, ডিজর্ডার থাকে, বুক ধপট থাকে, রাতের বেলা এদের লক্ষণগুলো বেড়ে যায় স্পঞ্জিয়ার এবং মাসিকের পূর্বে বাড়ে এবং শুইলে বাড়ে আমরা জানি। তো শুইলে বেড়ে যায়, মাসিকের আগে বাড়ে, রাতের বেলায় বাড়ে, এতে বুক ধরপড়ানি হয় এবং এদের কার্ডিয়াক ভালভুলার ডিসঅর্ডার থাকে, এই যে অ্যানজাইনা ফ্যাক্টরিস। এক্ষেত্রে আমরা এই স্পঞ্জিয়ার কথা আমরা মনে করতে পারবো যদি এই ধরনের লক্ষণগুলো থাকে। বিশেষ করে আমাদের এই স্পঞ্জিয়া ওষুধটা আমরা জানি যেটা গরম কাতর, আমরা জানি এটা গরম কাতর থাকে, এদের মোশনে সব লক্ষণ, এক্সারশনে মোশনের লক্ষণগুলো বেড়ে যায় এদের। এদের আমরা জানি যে স্পঞ্জিয়ার যে গ্ল্যান্ড গুলো এনলার্জ হয়, সেক্ষেত্রে আমরা জানি স্পঞ্জিয়া এই জন্য আমাদের গয়টারের জন্য একটা বড় ওষুধ। কাশি থাকে এদের, এদের আমরা জানি যে কিছু খেলে এদের কাশিটা বেড়ে যায়। তো এই ধরনের অনেক লক্ষণ আমাদের স্পঞ্জিয়ার মধ্যে আছে, আমরা জানি। তো আমরা স্পঞ্জিয়া ওষুধটা এই অ্যানজাইনা ফ্যাক্টরিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো যদি দুজন লক্ষণ থাকে। আচ্ছা, তার পরবর্তী ওষুধের কথা উনি আমাদেরকে বললেন, সেটা হচ্ছে লিলিয়াম। আমাদের তারপরে আমাদের আসবে লিলিয়াম টির কথা উনি বললেন আমাকে। এর আগে আমরা দেখি এর কি আছে। আচ্ছা, লিলিয়াম টিক ওষুধটা আমরা দেখি another drug which you find useful in a condition which is somewhat similar, though not an angina at all, but which you meet with the hysterical omen. You will find any cardiac lesion, but they will produce symptoms. It's difficult to distinguish from a true angina attack. সরি সাইদুর রহমান সাহেব, আপনি সাইদুর রহমান প্লিজ আপনি মিউট করুন, নাহলে লেকচারের সমস্যা আছে। সাইদুর রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা যে ওষুধটা সম্পর্কে আমরা আলাপ করব সেটা হচ্ছে আমাদের লিলিয়াম টিক। উনি লিলিয়াম টিক সম্পর্কে বলতে গেলেন যে যে এটা একটা হিস্ট্রিক্যাল যে ওমান গুলো আমরা মিট করি অনেক সময়, কিন্তু এই ক্ষেত্রে আমরা কার্ডিয়াক লেশন গুলো দেখি না। হ্যাঁ,
কিন্তু এই এই যে লক্ষণগুলো লিলিয়াম টিকের পেশেন্টগুলো পূর্ণ করে, এগুলো কিন্তু আমাদের অ্যানজাইনা পেক্টোরিসের যে লক্ষণগুলো এবং যে ফিমেল যে অর্গানের যে লক্ষণগুলো হয় এই আমাদের লিলিয়াম টিকের, এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করানোর সময় খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। এক্ষেত্রে এদের মার্ক স্ট্যাবিং পেইন থাকে, রেডিয়েটিং পেইন থাকে এদের, এবং এদের হাইপারএস্থেসিয়া থাকে সিস্ট ওয়ালের দিকে, এদের এরা ডিপ্রেস থাকে, এরা ভীত থাকে, এর খুব খিটখিটে থাকে এবং এরা খুব গরম কাতর থাকে, এবং এদের সব ধরনের কষ্টগুলো নড়াচড়া করলে বেড়ে যায়, এবং এদের স্ট্যাবিং পেইন থাকে, অ্যানজাইনা, এদের কনস্ট্রিকশন থাকে, টাইটনেস থাকে সিস্ট ওয়ালের দিকে। এই ক্ষেত্রে আমরা যেটা যে ইউজুয়ালি যেটা যে আমাদের পেলভিক লেশন এবং হিস্টরি অফ হ্যাভিং হ্যাড সাম গাইনোকোলজিক্যাল যে ইলনেস আমরা এক্ষেত্রে পাবো। এক্ষেত্রে আমরা আমাদের যে ওষুধটা সেটা হচ্ছে আমাদের লিলিয়াম টিক। এই লিলিয়াম টিকের ক্ষেত্রে আমরা যে ধরনের লক্ষণগুলোর কথা বললাম এখানে, তার সাথে যদি গাইনোকোলজিক্যাল বা পেলভিক লেশন পাই, এক্ষেত্রে আমাদের লিলিয়াম টিক একটা বড় ওষুধ। এবং যদি আমরা এক্ষেত্রে লিলিয়াম টিক ব্যবহার করতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা রোগীদেরকে রিলিফ দিতে পারবো। তো লিলিয়াম টিকের ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে এদের প্রেগন্যান্সির সময় কি হয়, খুব প্যালপিটেশন হয়, এরা মনে করে যে হার্টটা একদম কনস্ট্রিক্টেড হয়ে গেছে, একদম আমাদের যেমন আমরা জানি যে ক্যাকটাসের মতো এরকম আয়রন ব্যান্ড দ্বারা আটকানো আছে, এই ধরনের লক্ষণগুলো আমরা লিলিয়াম টিকে পাই। কিন্তু লিলিয়াম টিকের ক্ষেত্রে আমরা একটা লক্ষণ পাবো, সেটা আসলে অন্য ওষুধের মধ্যে পাওয়া যায় না। যেমন এই লক্ষণটা হচ্ছে আমাদের যে অ্যানজাইনার যে পেইনটা, এই পেইনটা এই রাইট আর্মে, হ্যাঁ, রাইট ডান বাহু, যেটা আমরা জানি অ্যানজাইনা পেক্টোরিস উইথ পেইন ইন দ্য রাইট আর্ম। আমরা অন্যান্য ওষুধগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যেটা বাম বাহুতে, বাম দিকে ব্যথাগুলো বেশি ধাবিত হয়, ম্যাক্সিমাম ওষুধগুলোর একটু বাম হাতটা মানে আক্রমণ করে বা আক্রান্ত হয়। কিন্তু আমরা দেখলাম এখানে লিলিয়াম টিকের যে যে লক্ষণটা আমরা দেখলাম, লিলিয়াম টিকের অ্যানজাইনা পেক্টোরিসটা সাধারণত ডান বাহুতে এরা ডান বাহুকে আক্রমণ করে বা আক্রান্ত হয়। এই লক্ষণটা আপনারা বৈরিকে গেলে দেখতে পাবেন। তো এদেরও কিন্তু যে ক্যাকটাসের মতো কিন্তু হাড়টা মনে হয় যেন একদম শক্ত লোহার কিছু দিয়ে বা আয়রন ব্যান্ড দিয়ে একদম আটকানো আছে, এই ধরনের এদের হয়, এবং ব্রাস্টিং পালসেশন থাকে, সারা শরীরের মধ্যে থাকে, এদের প্যালপিটেশন থাকে, এদের পালস ইরেগুলার হয়, মানে খুব ভেরি র্যাপিড হয় এদের কার্ডিয়াক রিজনে, এবং যেটা চেস্ট রিজনে খুব লোড মনে হয় এদের, খুব ভারী মনে হয় এদের, অনুভূতি থাকে এদের। এদের হার্ট রিজনে কি হয়, ঠান্ডা অনুভূত হয় এদের, এই লিলিয়াম টিকের পেশেন্ট গুলোর এদের সাফোকেটিং ফিলিং হয়, এবং এদের খুব গরম যেহেতু ক্রাউডেড এবং গরম রুমে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়, এবং ওরা কি হয় একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এদের মধ্যে সৃষ্টি হয়। এবং এদের অ্যানজাইনা পেক্টোরিসটা সাধারণত ডান বাহুকে আক্রমণ করে। আমরা এই কথাটা মনে রাখবো লিলিয়াম টিকের ক্ষেত্রে। কোনো পেশেন্ট যদি আমাদেরকে বলে ডান বাহু আক্রান্ত আর অন্যান্য লক্ষণগুলো আমরা যদি পাই, সেই ক্ষেত্রে আমরা লিলিয়াম টিকের কথা মনে করতে পারবো। আচ্ছা, তারপরে উনি বললেন যে স্পাইজেলিয়ার কথা, যে স্পাইজেলিয়া যে একটা ওষুধ আমাদের, এটা আসলে আমাদের অনেকেই আমরা স্পাইজেলিয়াটা ব্যবহার করি বিভিন্ন কাজে, তবে বিশেষ করে অনেকেই এটা লেফট সাইডের হেডেকের ক্ষেত্রে বা মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে। আমরা জানি যে সকাল যত সূর্য উঠা থেকে, যখন সূর্য উঠে তখন থেকে আমরা জানি যে স্পাইজেলিয়ার ব্যথাগুলো শুরু হয়, যতই দিন বাড়তে থাকে ততই তার কষ্ট বাড়তে থাকে। এই ধরনের লক্ষণটা আমরা স্পাইজেলিয়ার মধ্যে পাই, এবং বাম দিকে এদের বাম পাশটা বেশি আক্রান্ত হয় আমরা জানি। তবে এই আমাদের স্পাইজেলিয়া এটা অ্যানজাইনার ক্ষেত্রে অনেক বড় ওষুধ। আমরা জানি এদের অ্যানজাইনা পেক্টোরিস থাকে, বুক ব্যথা থাকে, এটা নড়াচড়া করলে, শ্বাস নিলে এবং বাম পাশে শুইলে এদের লক্ষণগুলো বেড়ে যায়। তারপর আবার স্পাইজেলিয়ার একটা সুন্দর লক্ষণ আছে, যেটা হচ্ছে আমাদেরকে
আমাদের অন্যান্য যেই আমাদের যেমন গরম ড্রিঙ্কস, যে গরম পানীয় খেলে রোগ লক্ষণগুলো কমে যায়, আমাদের সেলেরিয়ামও এই ধরনের লক্ষণ আছে যে গরম খাবার খেলে বা গরম দুধ খেলে কষ্ট কমে যায়। তেমনি স্পাইজিলিয়ার কিন্তু একটা লক্ষণ আছে, যেটা এরা গরম গরম পানীয় খেলে এদের বা গরম পানীয় পান করলে এদের রোগ লক্ষণগুলো কমে যায়। এই ধরনের লক্ষণটা আমরা স্পাইজিলিয়ার মধ্যে পাই। তারপরে স্পাইজিলিয়া আমাদের যে প্যালপিটেশন থাকে, এদের যে আমরা জানি যে হার্ট রিজনের মধ্যে যে বিভিন্ন ধরনের শব্দ, কোলাহল, হ্যাঁ, কোলাহল বা শব্দযুক্ত যে এদের থাকে এদের, এবং এদের বুক ধড়ফড়ে থাকে যখন ওরা জোরে নিঃশ্বাস নেয় বা খুব ডিপ ইন্সপিরেশন যেটা, তখন এদের লক্ষণগুলো বেড়ে যায়। সামনের দিকে যদি ওরা মাথা নিচু করে হাঁটে, সেক্ষেত্রে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। বাম পাশে শুইলে বেড়ে যায়, নড়াচড়া করলে এদের রোগ লক্ষণ বেড়ে যায়। এদের এদের কার্ডিয়াক মারমাস থাকে এবং এদের ভালভুলার ডিসঅর্ডার থাকে। এই যে আমরা জানি কার্ডিয়াক মারমাস, যেটা আমরা জানি শব্দ লাবডাব একটা শব্দ সাউন্ড যেটা, তো আমাদের যে স্পাইজিলিয়া ওষুধটা এই অ্যানজাইনা প্র্যাকটিসের জন্য খুব বড় বা খুব ইউজফুল একটা ওষুধ, আমরা জানি, এটা ব্যবহার করি আমরা। তবে এই ওষুধটা এই অনেকগুলো লক্ষণ আমরা আমরা জানি যে এই ওষুধটা আমরা অনেক ক্ষেত্রে যে প্যারাসাইটের ক্ষেত্রে, যেটা প্যারাসাইট ইনফেকশন, যেটা কৃমির জন্য কিন্তু স্পাইজিলিয়া একটা বড় ওষুধ আমাদের, যদি আমরা লক্ষণ যদি মিলে দিতে পারি আমরা। এবং এদের কিন্তু আরেকটা লক্ষণ থাকে এই স্পাইজিলিয়ার, যেটা আমাদের স্যালিসিয়ার কথা আমাদেরকে মনে করিয়ে দিবে। এদের কিন্তু এই যে পয়েন্টেড অবজেক্ট, যেটা সুচ, পিন, আলপিন, এগুলোর প্রতি এদের খুব ভয় থাকে এই স্পাইজিলিয়া পেশেন্টটার। এগুলো আমরা মনে রাখবো। এবং এদের কিন্তু আরেকটা লক্ষণ আছে, যেমন আমরা জানি যে টোবাকো, যেটা স্মোকিং করলে বা টোবাকো এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। তো স্পাইজিলিয়া আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ। আমরা এই ওষুধটার আরো লক্ষণ আমরা জেনে নিব। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি আবারও, যে বললেন যে অ্যানজাইনার ক্ষেত্রে যে উনি যেটা বললেন, অনেকগুলো ওষুধ আমাদের ম্যাথমেটিক্যাতে আছে, কিন্তু আমরা এগুলো সঠিক সময়ে খুঁজে বের করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি মোটামুটি এই 7টা ওষুধ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই অ্যানজাইনা অ্যাটাকটা আমরা মোকাবেলা করতে পারবো। সেগুলো আমরা দেখলাম যে অ্যাকোনাইট, ক্যাকটাস, আর্সেনিক, আয়োডিয়াম, স্পঞ্জিয়া, স্পাইজিলিয়া এবং লিলিয়ান্টিক। তো আমরা 3টা ভাগে আমরা ভাগ করছিলাম। প্রথমে আমরা যে ইমার্জেন্সির ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, আবারও আজকে একটু বলে এই কথাটা শেষ করে দিই, যে ইমার্জেন্সি, হ্যাঁ, আমরা জানি যে খুব দ্রুত আমাদের ডিসিশন নিতে হবে, খুব দ্রুত আমাদের ওষুধ সিলেকশন করতে হবে, না হয় আমাদের রোগী বাঁচানো কষ্ট। আবার আমাদেরকে ওই সময় অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে রোগীটা কি আসলে ওষুধ দিলে ভালো হবে, নাকি এটা সার্জিক্যাল কেস না মেডিসিনাল কেস, এগুলো আমাদেরকে ওই সময় নির্ণয় করতে হবে। এরপর আমরা দেখলাম যে প্রথমেই উনি যেই কথা, যে অ্যাকুইট কেসের ক্ষেত্রে, অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে উনি বলছেন 4টা ওষুধের কথা, যে আর্সেনিক, অ্যান্টিমট্রাট, কার্বোভেজ এবং অক্সালিক অ্যাসিড। তো আর্সেনিক সম্বন্ধে আমরা জানি যে দুর্বল থাকবে রোগীটা, এদের খুব ফ্রাস্ট্রেশন থাকবে, এদের অ্যাংজাইটি থাকবে, রেস্টলেস থাকবে, এরা অল্প অল্প ঠান্ডা পানি খাওয়ার একটা ইচ্ছা থাকবে এদের। তারপর আমরা অ্যান্টিমট্রাট দেখছিলাম যে অ্যান্টিমট্রাটের ওইগুলো এদের সাইনাসে বেশি থাকবে এদের। এদেরও কিন্তু কারোর যেমন এয়ার হাঙ্গার থাকে, কারোর যেমন অক্সিজেনের বাতাস যেটা খুব পছন্দ করবে, এদের দরজা জানালা খুব খুলে দিবে, নাকের কাছে ওরা বাতাস চাইবে। বাট আমরা দেখলাম যে অ্যান্টিমট্রাট এই ধরনের না, বাট অ্যান্টিমট্রাট তাদের ঘর দোরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন চায়। এবং আর্সেনিকের মধ্যে আমরা সাইনোসিস আমরা দেখি, কিন্তু সবচেয়ে বেশি সাইনোসিস হচ্ছে আমরা দেখলাম এখানে অ্যান্টিমট্রাটের মধ্যে। তারপরে আমরা পড়ছিলাম যে আমাদের অক্সালিক অ্যাসিড ওষুধটা, যে অক্সালিক অ্যাসিডের মধ্যে আমরা যেটা দেখছিলাম, যেটা আমাদের একটু গুরুত্বপূর্ণ ছিল, যে এটা মোটর সাইনোসিস ছিল এবং রোগীরা খুবই দুর্বল হয়ে যায়, আমরা জানি এই ক্ষেত্রে। এবং এই যে চক্র, যেটা আমরা জানি যে বহু বর্ণের যে চিত্র বিচিত্র যে চিহ্নগুলো শরীরের মধ্যে থাকে, এবং রোগী খুব দুর্বল থাকে এরা, এবং
এরা পা, হাত পা বা লয়ার এক্সট্রিমিটি গুলো এরা খুব প্যারালাইজড এরা মনে করে, এবং এরা মনে করে যে এই পা গুলো তাদের না। এই ধরনের একটা অনুভূতি এই অক্সালিক অ্যাসিড ডিপ্রেশন গুলোর মধ্যে থাকে। এবং এক্ষেত্রে এদের শরীরের মধ্যে আমরা সাইনোসিস দেখব, যেটা হচ্ছে ব্লুইশ কালারের যে বহু বর্ণের চিত্র বিচিত্র যে আমরা চিহ্ন দেখতে পাবো বা ডিসকালারেশন দেখতে পারবো। এক্ষেত্রে আমরা অক্সালিক অ্যাসিডের কথা আমরা চিন্তা করতে পারবো। তারপরে আমরা দেখছিলাম যে দ্বিতীয় দিন আমরা যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে গ্র্যাজুয়াল কার্ডিয়াক ফেলিউর উইথ টেন্ডেন্সি টু ডাইলেশন। এক্ষেত্রে আমরা যে ওষুধগুলোর কথা মনে করছিলাম সেগুলো বলছেন যে এখানে বিশেষ করে যে স্ন্যাক, আমরা আগের যে চারটা ওষুধের কথা বললাম সেগুলো যদি লক্ষণ সাদৃশ্যে এখানে আসে সেগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু এক পর্যায়ে আমাদেরকে স্ন্যাক পয়জন থেকে যে ওষুধগুলো তৈরি করা হয় সেগুলো দিয়ে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি। সেক্ষেত্রে উনি বলছেন যে ল্যাকেসিস, নেজা, লাইকোপাস এবং লরোসেরাস, চারটা ওষুধের কথা উনি বলছিলেন। তো আমরা তো ল্যাকেসিসের কথা আমরা সবাই জানি যে, আর এটাও আমরা জানি যে সবগুলো সাপের ওষুধগুলো যে পয়জন থেকে ওষুধগুলো তৈরি করা নেওয়া হয়েছে এগুলো সবগুলো পারফুলিশ থাকে, এরা ব্লোটেড থাকে, এরা আমরা জানি এরা টাইট কনস্ট্রিকশন এগুলো পছন্দ করে না, আমরা জানি এগুলা। তো আর্সেনিক পেশেন্ট গুলো আমরা জানি যে এরা টাইটনেস কনস্ট্রিকশন এরা চেস্ট রিজনে এরা ফিল করে, এবার এটা খুব কমন, এটা আমরা জানি। এবং কোন ধরনের ভারী কিছু বা বিছানার যে চাদর এগুলোর প্রেশারও কিন্তু আমরা জানি যে আর্সেনিক ল্যাকেসিস পেশেন্ট গুলো সহ্য করতে পারে না। এরা যেটা হচ্ছে নেক রিজনে যে টাইট ক্লোথিং এরা ই করে অপছন্দ করে, এরা গরম ঘরে থাকে, এরা স্টাফি রুম বা বদ্ধ ঘর, যেটা বদ্ধ রুম যেখানে অক্সিজেন বা আলো বাতাস কম থাকে, এখানে ওরা ডিসকমফোর্ট ফিল করে আমরা জানি। এবং ঘুমের পরে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়, এর সাফোকেশন হয় এদের, এবং এতে কি হয় ঘুম থেকে জাগার পরে এদের আরো ডিস্ট্রেস গুলো বেড়ে যায়, কষ্ট বেড়ে যায় এদের। এবং এক্ষেত্রে আমরা জানি সব ধরনের যে সাপের বিষ থেকে তৈরি করা ওষুধগুলোর মধ্যে আমরা জানি এরা বাম পাশে, এরা যখন ঘুমায় বা বাম পাশে শুইলে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়, এরা বাম পাশে ঘুমাতে পারে না, আমরা জানি। এটা সাপ সবগুলো সাপের লক্ষণের মধ্যে আমরা এটা পাই। বাট এখানে আমরা যেটা যতটুকু মনে আছে যে নেজা নেজা এবং যে আমাদের ল্যাকেসিসের মধ্যে যে পার্থক্যটা সেটা দেখলাম আমরা যে নেজার ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের মতো লক্ষণ পাবো, বাট এখানে স্ট্রেসিং পেইন পাবো আমরা এবং নামনেসটা পাবো বেশি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা নেজার কথা চিন্তা করতে পারবো। তারপরে আমরা জানি যে সবগুলো ওষুধের মধ্যে বাম দিকে শুইলে সমস্যাগুলো বেড়ে যায়, কিন্তু আমাদের যেটা হচ্ছে লাইকোপাস যে ওষুধটা, যে লাইকোপাসের আমরা জানি যে ডান পাশে, হ্যাঁ, এদের বিশেষ করে এরা ডান পাশে যদি এরা শোয়, হ্যাঁ, তখন এদের কি হয়, এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এটা তাহলে লাইকোপাস এবং আমাদের যে অন্য যে ওষুধগুলো আছে সাপের ওষুধগুলো তার সাথে একটা বড় ধরনের একটা পার্থক্য হচ্ছে এটা, এদের ডিস্ট্রেস গুলা, কষ্টগুলা, এগুলো যদি ডান পাশে যদি শোয় তাহলে রোগ লক্ষণগুলো বেড়ে যায়। তাহলে সব ওষুধেরই কিন্তু দেখলাম বাম পাশে বাড়ে, লাইকোপাসের বাড়ে ডান পাশে, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এরপরে আমাদের আছে আমাদের লরোসেরাস যে ওষুধটা। লরোসেরাসের আমরা জানি যে এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে একটা বড় ওষুধ। আমরা যদি জানি যে 15 থেকে 18 বছরের যে লোকগুলো যদি কনজেনিটাল হার্ট ডিজিজে ভোগে এগুলাই বেশিরভাগই হয় লরোসেরাসের রোগী হয়। এবং এদের কি থাকে, ক্লাবিং থাকে, আমরা জানি যে এদের আঙ্গুলগুলো অনেকটা এই আমরা জানি যে উঁচু হয়ে যায়, যেমন চামচকে আমি বলছিলাম যে আমরা যদি উল্টো করে রাখি যেভাবে শেপ দেখা যায় এই ধরনের হয়, আমরা ক্লাবিং বলি এটাকে। তো এই ধরনের লক্ষণটা আমরা এই আমাদের লরোসেরাসের মধ্যে পাই। তো লরোসেরাসে কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা শিশুদের ক্ষেত্রে আমরা পাই, সাইনোসিস থাকে সেখানে এবং সেখানে ক্লাবিং থাকে। তো এই হচ্ছিল আমাদের ওষুধগুলো। আর আজকে যে অ্যাকোনাইট, ক্যাকটাস, আর্সেনিক, আয়োডিন, স্পঞ্জিয়া, স্পাইজিলিয়া এবং লিলিয়াম টিক, এখানে হচ্ছে 7টা আর ওখানে হচ্ছে 4 4 8, 8 এর সাথে কত 15। এই 15টা ওষুধ আমরা মোটামুটি যদি আমরা নখদর্পণে রাখতে পারি তাহলে আমরা
এই অ্যাকুইট ক্ষেত্রে বা ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা হার্টের সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো। জি স্যার, এই লরোসিসের ক্ষেত্রে কি 16 থেকে 18 বছরের ভিতরে এটা একটা সময়ের ভিতরে বেশি আক্রান্ত হয় এরকম কথা বলছিলেন স্যার? উনি একটা কথা বলছেন এখানে, দেখেন the Lorosaurus patient is very definite. I think the easiest way to remember it is to picture for yourself the appearance presented by a congenital heart in a patient 16 to 18 years old. You know the peculiar bluish red appearance of the congenital heart, somewhat clubbing fingers. তো আমরা বিশেষ করে যদি মরিসন দেখি, আমাদের মরিসনের যে লরোসারাস দেখি আমরা, সেখানে দেখবেন যে কনজেনিটালের কথাগুলো, কনজেনিটাল হার্ট ডিজিজের কথাগুলো সেখানে বেশি বলা হয়েছে। তো এই কনজেনিটাল হার্ট ডিজিজের কথা যদি মনে থাকে আমাদের, তাহলে আমরা লরোসারাস আমরা মনে রাখতে পারি। লরোসারাস পেশেন্টগুলো খুবই দুর্বল থাকে, আমরা জানি এরা শীত কাতর হয়, আবার এরা গরম পছন্দ করে না, যেটা ওদের বলছিলাম। বিশেষ করে কনজেনিটাল সমস্যাগুলো নিয়ে যারা আসবে আর কি, এক্ষেত্রে আমাদের লরোসারাসকে আমাদের মনে করে দিবে, এটা হচ্ছে মূল কথা। জি স্যার। দেখি আমি ইয়ে থেকে লরোসারাসটা একটু দেখে নিই এক সেকেন্ডে। হ্যাঁ, উনি বলছেন যে লরোসারাসের পেশেন্টগুলো, we think of Lorosaurus mainly in case of cardiac or respiratory disorders where there is great collapse and coldness. এটা আমরা কার্বোভেজ, অ্যান্টিমটাট, ক্যাম্পোরের সাথে আমরা তুলনা করতে পারি। ওষুধটাকে আমরা জেনারেল আমরা জানি এটা ঠান্ডা শীতকাতর থাকে, এর কলাপস স্টেট থাকে, এদের সাইনোসিস থাকে, এদের সাইনোসিস অফ নিউ বর্ন, যেটা যে অ্যান্টিমটাটের মতো আমাদের যেটা এই সাইনোসিস থাকে, অ্যান্টিমটাটে বেশি, তেমনি লরোসারাস ওই ধরনের সাইনোসিস থাকে ধরনের। তো লরোসারাস ওষুধটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমরা এটা। তো স্যারেরা আসলে এই বইটা আসলে পড়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা তো যখন অনেকগুলো ওষুধ আমরা পড়ি, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ওষুধ আমাদের পড়া আছে, কিন্তু আসলে মূল কথাগুলো যে দুই চারটা কথা মনে থাকে। যেমন ওই যে নরেন্দ্রনাথের বই থেকে আমরা যেমন দেখি যে প্রথম কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা, এই ধরনের লেখা আছে ওনার। আসলে ওষুধগুলো ধরতে গেলে আমাদেরকে যে মেইন কয়েকটা কথা আমরা মনে রাখি, কিন্তু পরবর্তী যখন আমরা টেস্টিং করি তখন আবার আমরা আমাদের সামনে বিভিন্ন মেডিকা থাকে, তখন আমরা আবার মিলাই নিই যে লক্ষণটার সাথে মিল আছে কিনা, এই ধরনের আর কি, তখন আমরা ওষুধ দিই। তবে আমার কাছে বইটা ভালো লাগছে একটা কারণে, যে এখানে নতুন কিছু জিনিস আমি শিখছি এখান থেকে। সত্যি কথা যে যেটা আমি আগে অক্সালিক অ্যাসিড কিন্তু জানতাম না, যে সেখানে যে মোটল যে সাইনোসিস থাকে, যে বিভিন্ন কালারে যেটা বিচিত্র ধরনের যে সাইনোসিস যেটা থাকে বহুবর্ণের, এটা কিন্তু আমি জানতাম না আগে। তো এখানে অক্সালিক অ্যাসিডটা পড়ার কারণে আমার জিনিসটা আমার মনে হলো। আর লরোসারাস আমি জানি, বাট এরকম যে ডেফিনিট যে কনজেনিটাল হার্ট ডিজিজের কথা, সেটা এখন আমার মনে পড়বে আর কি, যে ধরনের কোনো রোগী পেলে আমি দেখবো। এই জন্য অনেক রোগী পেয়েছি আমি, কিন্তু অনেকে হয়তো বা লরোসারাস ব্যবহার করার কথা মনে আসে নাই, হয়তো ওই সময় অ্যান্টিমটাট ব্যবহার করছি। তো এখন আসলে আমি আসলে এই জন্যই একটা জিনিস চিন্তা করলাম যে এই বইটা পড়লে আমাদের অনেকগুলো নতুন নতুন ওষুধের কথা মনে হবে। আর আসলে রিমাইন্ডার, এটা জাস্ট রিমাইন্ডার, আপনারা তো সবাই ডাক্তার, সবাই জানেন, জাস্ট রিমাইন্ডার দিলাম যে আমরা এরপর পড়ে নিয়ে এটা সম্পর্কে আরো জেনে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের হার্ট রিজন আজকে শেষ। আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে, ওগুলো ছোট ছোট আছে, আমাদের কান ব্যথা আছে, পেইন কিলার, তারপর আমরা দেখলাম এখানে মনে হয় অ্যাকুইটি আর সায়াটিকা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। জি স্যার, এই যে সূক্ষ্ম কথাগুলো, এতে করে দেখা যাচ্ছে সহজেই একটা ওষুধের দিকে আমরা চিত্র কম্পারেটিভ একটা তুলনা করতে পারি, যাতে আমরা সহজেই রোগ ক্ষেত্রে প্রদান করতে পারি। এটা বিশেষ করে বোর্ডল্যান্ডের এই বইগুলো যেমন ডাইজেস্টিভ যেটা সিস্টেমের যেটা আছে, সেটাও কিন্তু পিকুলিয়ার কিছু সিম্পটম আছে। আর আপনি যেটা পড়ছেন যে কার্ডিও এটা সুন্দর লক্ষণ আছে, যে ওষুধগুলো এর ভিতরে এইগুলো লুকিয়ে ছিল, এগুলো কিন্তু সহজে আমরা ধরতে পারিনি। এখন
কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরিষ্কার হবে স্যার। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। পরবর্তী যেগুলো আসবে স্যার, এই বইগুলো আমার কাছে শুধুমাত্র এই এলিমেন্টারি সিস্টেমের ওইটাই আছে। আর এই যে এই বইগুলো স্যার এই বইগুলো আপনার যারা র্যাডার ইউজ করে, যারা র্যাডারের মধ্যে আছে, হ্যাঁ, সবগুলো বই আপনার প্রিন্ট করে নিতে পারেন। আসলে আমি এরপর থেকে ইনশাআল্লাহ দেখি প্রেজেন্টেশন দিব, আপনারা দেখতে পাবেন। তো স্যার জি জি আজকে এ পর্যন্ত স্যার। আমি সকালবেলায় খুব ভোরে ইনশাআল্লাহ সফরে যাব। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো ঠিক আজকে আছে। পর্যন্ত স্যার দোয়া করবেন সবাই। ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। যে আর ওই আমার ছেলেটাকে নিয়ে আমি ওই ঢাকাতে যাব। ঢাকাতে ওর একটা ওই হারুন আই কেয়ার আছে ঢাকাতে, আমাদের একটা জানেন, ওখানে একটা অ্যাক্সিডেন্ট কালকে সকালে তো সিরাজ স্যারের ক্লাস আছে স্যার। কালকে টপিক কি হবে আপনার সাবজেক্ট? আমার ক্লাস কে বলছে স্যার? রবিবার? হ্যাঁ কালকে রবিবার না, সেকেন্ড না স্যার, আমি না না না, আমাদের শনিবার রাতেই তো স্যার রবিবার ক্লাস ক্লাসের হয়। কথা আমার বলেন না আগে স্যার। আমি আজ ভোর রাতে স্যার ঢাকা যাচ্ছি। আরে